সকলকে স্বাগত প্র্যাকটিক্যাল উইজডম ফিলসফিতে। আজ আমাদের আলোচনার বিষয় যোগনের সমাধি। সমাধি কয় প্রকার ও কী কী, এটা তোমরা 5 নম্বর আকারেও পড়তে পারো সেকেন্ড সেমিস্টারের জন্য, এবং 2 নম্বর আকারেও পড়তে পারো। তবে আমি একটু ব্যাখ্যা করেই আলোচনা করছি যাতে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। প্রথমে দেখো, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ যেই পর্যায় অনুযায়ী যোগ বা সমাধিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। প্রথমত কি সম্প্রজ্ঞাত সমাধি এবং দ্বিতীয়ত কি অসম্প্রজ্ঞাত সমাধি। সম্প্রজ্ঞাত সমাধিটা কি? যোগ শাস্ত্র মতে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তিগুলি নিরুদ্ধ হলে প্রথমে সেটা কি হয়? সম্প্রজ্ঞাত সমাধি হয়। তাহলে বৈরাগ্যের দ্বারা বিষয় স্রোত মন্দীভূত হয় এবং অভ্যাসের দ্বারা বিবেক স্রোত উদ্ঘাটিত হয়। এই উপায়দ্বয়ের দ্বারা প্রথমে যে যোগ বা সমাধি প্রাপ্তি ঘটে তাকেই কিন্তু সম্প্রজ্ঞাত সমাধি বলা হয়। সম্প্রজ্ঞাত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এর অর্থ হচ্ছে সম্যক বা প্রকৃষ্ট রূপে জ্ঞাত। এই অবস্থায় কি হয়? ধেয় বস্তুকে সম্যকভাবে জানা যায়, তাই এই সমাধিকে কি বলা হয়? সম্প্রজ্ঞাত সমাধি। বিষয়ে যোগসূত্রের সমাধিপাদে বলা হয়েছে বিতর্ক বিচারা নন্দাস্মিতা রূপানুগমাৎ সম্প্রজ্ঞাত। অর্থাৎ কি? বিতর্ক, বিচার, আনন্দ ও অস্মিতা এই ভাব চতুষ্টায় অনুগত সমাধি হলো কি? সম্প্রজ্ঞাত সমাধি। তাহলে বিতর্ক, বিচার, আনন্দ ও অস্মিতা এই যে ভাব চতুষ্টয় অনুগত যেই সমাধি, সেটাকেই কিন্তু সম্প্রজ্ঞাত সমাধি বলে। যোগ অভ্যাসের দ্বারা প্রাথমিক স্তরে কোনো স্থূল দেবমূর্তি বা কোনো ভৌতিক পদার্থকে অবলম্বন করে অগ্রসর হতে হয়। স্থূল বস্তু থেকেই কিন্তু ক্রমশ সূক্ষ্ম বস্তুর দিকেই চিত্ত কিন্তু আস্তে আস্তে প্রবাহিত হয়। যোগ মতে ধেয় বা ভাব্য বস্তু দ্বিবিধ হয়। সেগুলো কি? স্থূল ও সূক্ষ্ম। এই দ্বিবিধ বস্তুই আবার বাহ্য ও আন্তর্ভেদে দ্বিবিধ হয়। সুতরাং মোট 4 প্রকারের ধেয় বস্তু কিন্তু বর্তমান। এগুলো কি? প্রথমে স্থূল বাহ্য বস্তু, যেমন কি ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই 5টা পঞ্চভূত। 2 নম্বরে কি? স্থূল আন্তর্বস্তু, যেমন একাদশ ইন্দ্রিয় সমূহ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহা, ত্বক, এই পঞ্চজ্ঞানের ইন্দ্রিয়, যেগুলো বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই পঞ্চকর্মেন্দ্রিয় উভয় ইন্দ্রিয় মন থাকে। 3 নম্বরে কি থাকে? সূক্ষ্ম বাহ্য বস্তু, যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ তন্মাত্র সমূহ। চতুর্থত কি? সূক্ষ্ম আন্তর্বস্তু, যেমন অহং ও বুদ্ধি। তাহলে হচ্ছে পঞ্চভূত। 2 নম্বরে হচ্ছে স্থূল অন্তর্বস্তু, 3 নম্বরে হচ্ছে সূক্ষ্ম বাহ্য বস্তু, আর 4 নম্বর হচ্ছে সূক্ষ্ম আন্তর্বস্তু। কি কি ওটা বললাম। তাহলে এই 4 প্রকার যেই ধেয় বস্তুকে বিষয় হিসেবে বলা হয় যথাক্রমে কি? বিতর্ক, বিচার, আনন্দ ও অস্মিতা। এই 4 প্রকার বিষয় তথা অবলম্বন ভেদে যোগ বা সমাধিও কিন্তু 4 প্রকার: সবিতর্ক, সবিচার, সানন্দ ও শাস্মিত। তাহলে সাধারণত ইন্দ্রিয়ের দ্বারা যে সকল বিষয় গৃহীত হয় তারা হচ্ছে স্থূল বিষয়, যেমন গরু, ঘোড়া, ঘট ইত্যাদি। তাহলে এই সব স্থূল বিষয় যখন শব্দের বাচ্য রূপে অর্থাৎ নাম জ্ঞান ও সংকেত জ্ঞান হিসাবে সমাধি প্রজ্ঞার বিষয় হয়, তখন সেই সমাধিকে বলা হয় কিন্তু সবিতর্ক সমাধি। অর্থাৎ কি? এই অবস্থায় যোগীর কোনো একটি শব্দের বাচ্য স্থূল বিষয়ের পুঙ্খানুপুঞ্জ ও তার সম্যক জ্ঞান হয়। স্থূল বিষয়ক সমাধি আয়ত্ত হলে যোগীর বিচার বিশেষের দ্বারা তন্মাত্র প্রভৃতির সূক্ষ্ম বিষয়ের জ্ঞান হয়। একেই বলে সবিচার সম্প্রজ্ঞাত সমাধি। যেহেতু শব্দ ব্যতীত বিচার হয় না, তাই সবিচার সমাধিতেও কিন্তু বাচক শব্দের অপেক্ষা থাকে। সানন্দ অবস্থা হলো অপেক্ষাকৃত উচ্চ স্তরের অবস্থা, এবং এই অবস্থায় বাচক শব্দের তত অপেক্ষা নেই। আমাদের শরীর হলো জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, চিত্ত ও প্রাণের অধিষ্ঠাতা। অভ্যাসের ফলে ইন্দ্রিয় প্রভৃতি করণাদির সঙ্গে অধিষ্ঠাতা শরীরের যখন বিশেষ এক প্রকার স্থৈর্য সিদ্ধ হয়, তখন এই সর্বব্যাপী সাত্ত্বিক সুখ অনুভূত হয়। সর্বশরীরে এই আনন্দময় সাত্ত্বিক ভাবের সহজ বোধই সানন্দ সমাধির কিন্তু বিষয়। শাস্মিত সমাধির বিষয় হলো মহান আত্মা বা ব্যবহারিক গ্রহিতা। এই ব্যবহারিক গ্রহিতা কিন্তু স্বরূপত পুরুষ নন। সাংখ্য দর্শনে একে মহত্তত্ত্ব বলা হয়েছে। আমি এই বোধমাত্রই কিন্তু শাস্মিত সমাধির বিষয়। এইটি হলো বুদ্ধি বা মহতের অভিমান।
সত্ত্বগুণের আধিক্য থাকায় একে পুরুষ বলে ভ্রম হয়। আর এই যে শাসমিত ব্যবস্থাই কিন্তু সম্প্রজ্ঞাত সমাধির সর্বোচ্চ অবস্থা। সম্প্রজ্ঞাত সমাধির অবস্থায় চিত্তবৃত্তি কখনোই সম্পূর্ণ নিরুদ্ধ হতে পারে না, কারণ অত্যন্ত সূক্ষ্ম আকারের হলেও বিষয়াকার আলম্বন থেকেই কিন্তু যায়, এবং এই সমাধিতে সংসার বীজ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় না, সুপ্ত অবস্থা প্রাপ্ত হয় বলেই এই সমাধিকে সজীব সমাধিও অনেক সময় বলা হয়। এইবারে আমরা আসবো 2 নম্বর সমাধি, যেটাকে আমরা বলি যোগদর্শনে বলা হয়েছে অসম্প্রজ্ঞাত সমাধি। তাহলে সম্প্রজ্ঞাত সমাধির দ্বারা কী হয়, চিত্ত যখন বিষয় চিন্তা থেকে মুক্ত হয় তখন কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধির উদ্ভব হয়। অসম্প্রজ্ঞাত সমাধির সম্পূর্ণ আলম্বন বা বিষয়হীন, এটি পরবৈরাগ্যের অভ্যাসসাধ্য একটা সংস্কার। পরবৈরাগ্যের অভ্যাসসাধ্য সংস্কার অসম্প্রজ্ঞাত সমাধির বর্ণনায় যোগসূত্রের সমাধিপাদে বলা হয়েছে বিরাম প্রত্যয়াভাস পূর্ব সংস্কার শেষ হন্না, অর্থাৎ কি পরবৈরাগ্যের অভ্যাস সাধ্য সংস্কার। অসম্প্রজ্ঞাত সমাধির বর্ণনায় যোগসূত্রের সমাধিবাদেও বলা হয়েছে যে বিরাম প্রত্যয়াভাস পূর্ব সংস্কার শেষ হন্না, অর্থাৎ কি সম্প্রজ্ঞাত সমাধি হলো কি পরবৈরাগ্যের অভ্যাসের দ্বারা সংস্কার শেষ স্বরূপ সমাধি। প্রবল বৈরাগ্যবশত যখন সমস্ত চিত্তবৃত্তির নিবৃত্তি হয় তখন চিত্ত প্রত্যেক সংস্কারের পরিশূন্য হয়, এবং সেই অবলম্বন রহিত অপূর্ব অবস্থাকেই বলা হয় কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধি। তাহলে সকল প্রকার চিত্তবৃত্তির নিরোধকে বলা হয় বিরাম, এবং এই বিরাম লাভের উপায় হলো কি বৈরাগ্য, আর বৈরাগ্যের দ্বারাই কিন্তু চিত্তবৃত্তি সমূহ নিরুদ্ধ হয়, অভ্যাসের দ্বারা এই বৈরাগ্য কিন্তু দৃঢ় হয়। তাহলে বৈরাগ্য দৃঢ় হলে বৃত্তির পুনরুৎপত্তির সম্ভাবনা থাকে না, এবং চিত্ত তখন কিন্তু একটা দগ্ধ বীজের ন্যায় শক্তিশূন্য হয়ে পড়ে। শাস্ত্রবাক্যে অসম্প্রজ্ঞাত শব্দের অর্থ কি, ন কিঞ্চিত প্রজ্ঞায়তে ইতি অসম্প্রজ্ঞাত, অর্থাৎ যে অবস্থায় বিষয়ের কোনো অস্তিত্ব থাকে না এইরূপ নিরালম্ব ও নির্জীব সমাধিকে বলা হয় অসম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কি হয়, স্থূল তত্ত্ব থেকে ক্রমান্বয়ে অস্মিভাবে চিত্ত সমাহিত হয়, এবং অস্মিভাবে কোনো স্থূল ইন্দ্রিয়জাত জ্ঞান কিন্তু থাকে না, কিন্তু এই অবস্থায়ও অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞানের জ্ঞান বা সংস্কার থাকে। যখন এই অস্মিভাবও চাই না বলে মনে করে যোগী নিরোধ আনতে পারেন, তখন তার চিত্তবৃত্তি রুদ্ধ হয়ে যায়, এবং এই অবস্থায় কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধি। যোগমতে এই অবস্থায় মনের সঙ্গে শরীর যন্ত্রের ক্রিয়াও কিন্তু রুদ্ধ হয়ে যায় এবং স্তম্ভিত প্রাণ অবস্থায় থাকে। নিরোধ ভঙ্গ হলে আবার শরীরের যান্ত্রিক ক্রিয়া ফিরে এসে আগের অবস্থা হয়। অসম্প্রজ্ঞাত সমাধিতে পুরুষ প্রকৃতির সকল প্রকার সংযোগ ছিন্ন করে স্বস্বরূপে অবস্থান করে। প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে পুরুষ জন্ম মৃত্যু ও সুখ দুঃখকে অতিক্রম করে কৈবল্য প্রাপ্ত হয়। এইরূপ কৈবল্য প্রাপ্তিকে যোগ দর্শনে কী বলা হয়েছে, মোক্ষ বলা হয়। যোগশাস্ত্রে অসম্প্রজ্ঞাত সমাধিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা ভাব প্রত্যয় এবং উপায় প্রত্যয়। ভব অর্থ হচ্ছে জন্ম, এবং 2 ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ভব প্রত্যয় আর একটা হচ্ছে উপায় প্রত্যয়। ভব অর্থে জন্ম এবং প্রত্যয় অর্থ কিন্তু কারণ। তাহলে বিদেহলীন ও প্রকৃতিলীন যোগীদের এ জাতীয় কিন্তু ভব প্রত্যয় হয়। পাতঞ্জল সূত্রের সমাধিবাদে এটাই বলা হয়েছে যে ভব প্রত্যয় বিদেহ প্রকৃতি লয়ানাম, অর্থাৎ কি সম্প্রজ্ঞাত সমাধিমূলক বিদেহলয় কিংবা প্রকৃতিলয় উভয়ই মুক্তির কারণ হয় না, যেহেতু উভয়ই কিন্তু অবিদ্যা পরিশূন্য নয়। নিদ্রার পর জাগরণ হলে যেমন নানা কার্যে ব্যাপৃত থাকতে হয়, তেমনি এই উভয়বিধ অনাত্মালয়ের পরেও চিত্ত বারবার সাংসারিক ব্যাপারে কিন্তু আসক্ত হয়। তাহলে যে যোগী সব বিষয়ের ত্যাগকে চূড়ান্ত মনে করে তাতেই কিন্তু আনন্দ লাভ করেন, এবং তাদের ক্ষেত্রে বিষয়ের অস্তিত্ব না থাকায় ইন্দ্রিয় প্রভৃতি করণগুলি লয়প্রাপ্ত হয়ে যায়। তাদের দেহের নাশ হলেও তারা অসম্প্রজ্ঞাত সমাধি লাভ করেন। এরাই বিদেহলীন নামেই পরিচিত। কিন্তু পরম পুরুষ তত্ত্ব সাক্ষাৎকার না হওয়াতে এরা কৈবল্য লাভ করতে পারেন না। আবার যেসব যোগী পরম পুরুষ তত্ত্ব সাক্ষাৎ করেননি কিন্তু বিষয়ের ত্যাগের জন্য তাদের অন্তঃকরণ মূলা প্রকৃতির লয়প্রাপ্ত হয়েছে, তারাই কিন্তু প্রকৃতিলীন নামে পরিচিত। এদেরও মুক্তিলাভ কিন্তু সম্ভব নয়। অপরপক্ষে উপায় প্রত্যয় হলো কি প্রকৃত অসম্প্রজ্ঞাত সমাধি। উপায় অর্থ যথাবিহিত উপায়, এবং প্রত্যয় অর্থ হচ্ছে কি কারণ। উপায় প্রত্যয় প্রকৃত যোগীর হয়ে থাকে। এর উপায়গুলি হলো কি শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা ইত্যাদি। শ্রদ্ধা হলো কি প্রসন্ন চিত্তে ও আসক্তি সহ বিষয়ের গুণ আবিষ্কার করে জানার ইচ্ছা। বীর্য হলো অন্য বিষয় থেকে সরিয়ে নিয়ে চিত্তকে সাধনে নিযুক্ত করা। স্মৃতি হলো ধ্যেয় বস্তুকে বারবার অনুভব করা।
আর বীর্য হলো শ্রদ্ধার ফল এবং স্মৃতি হলো বীর্যের ফল। যখন স্মৃতি স্থির হয় এবং ধ্রুব হয় তখন সমাধি হয়। সমাধি অবস্থাতেই প্রজ্ঞা বা সূক্ষ্মাতি সূক্ষ্মের প্রকাশও হয়। পাতঞ্জল সূত্রের সমাধিপাতে এটাই বলা হয়েছে, শ্রদ্ধা বীর্যা স্মৃতি সমাধি প্রজ্ঞাপূর্বক ইতরেশাম। অর্থাৎ যিনি যোগ সম্বন্ধীয় শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি বলে অতুল প্রজ্ঞা লাভ করেছেন তিনি মুক্ত হয়েছেন। কোনো প্রাকৃতিক প্রলোভন আর তাকে প্রলোভিত করতে পারে না। তিনি বিদেহলয় এবং প্রকৃতিলয় বিহীন উপায় প্রত্যয়শীল নিত্যমুক্ত যোগী হয়েছেন এবং তিনি কি চিরকালের জন্য স্বস্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন। এই সমাধি প্রাপ্তির ক্ষেত্রে যোগশাস্ত্রে বলা হয়েছে তীব্র সম্বেগ সম্পন্ন যোগেরই শীঘ্র সমাধি লাভ ঘটে। সম্বেগ হলো তীব্র কার্যশক্তি সম্পন্ন সংস্কারের নাম, আর পাতঞ্জল সূত্রের সমাধিপাতে তাই বলা হয় তীব্র সম্বেগা না মাসন্নং মৃদু মধ্যাধি মাত্র তাও তোপি বিশেষ। অর্থাৎ কি, তীব্র সম্বেগশালী যোগীরই কিন্তু শীঘ্র সমাধি হয়। মৃদু মধ্য ও অধিমাত্র ভেদে 3 প্রকার সম্বেগ আছে। মৃদু সম্বেগশীল যোগীর সমাধি বিলম্বে হয়, আর মধ্য সম্বেগ বিশিষ্ট হলে তার চেয়ে শীঘ্র হয়, আর যার অধিমাত্র সম্বেগ হয়েছে অতি শীঘ্রই তিনি সমাধিমগ্ন হন। অভ্যাস বৈরাগ্য শ্রদ্ধা বীর্য স্মৃতি ইত্যাদি ছাড়াও ঈশ্বর প্রণিধানকে সমাধির অন্যতম সাধন বলেছেন যোগ সূত্রকার পতঞ্জলি। ঈশ্বর প্রণিধানাৎ বা তস্য বাচক প্রণব তজ্জপস্তদর্থ ভাবনম। অর্থাৎ শুদ্ধ ভক্তি সহকারে ঈশ্বরের অর্চনা করলেও সম্প্রজ্ঞাত সমাধির অধিকারী হওয়া যায়। তিনি ওঙ্কারের বাচ্য, তার নাম ওং। ঈশ্বরবাচক প্রণব জপ করতে করতে এই ঈশ্বরবাচক প্রণবের অর্থ ভাবতে ভাবতে একাত্ম হওয়া যায়। সম্যক একাগ্রতার উদয়ে সমাধি হয়। এই জন্যই এই প্রসঙ্গে যোগদর্শনের ঈশ্বর তত্ত্বের আলোচনা স্থান পেয়েছে। সুতরাং বিবেক খ্যাতি বা সম্পূর্ণ ভেদ জ্ঞান লব্ধ হয়ে পুরুষ সাক্ষাৎকার হলে তবেই সম্পূর্ণ সমাধি লাভ হয়। এই অসম্প্রজ্ঞাত সমাধির ফলে দ্রুত প্রারব্ধ কর্মের ক্ষয় হওয়ার ফলে কৈবল্য লাভের পথ কিন্তু প্রশস্ত হয়। এর পরের ভিডিওতে আমরা যোগ দর্শনের ঈশ্বর ওটা নিয়ে আলোচনা করব। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করবে এবং ডেসক্রিপশান বক্সে থাকা আমাদের সোশ্যাল লিঙ্ক রয়েছে, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপ, সেটাতে সবাই যোগদান করবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।